আমরা রেশিও অ্যানালাইসিস করছি না, তাই না? রেশিও অ্যানালাইসিসে প্রফিটেবিলিটি রেশিও যদি আপনি জানতে চান যে কোন একটা অর্গানাইজেশনের প্রফিট কেমন হচ্ছে, ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, সেটা আপনি জানতে পারবেন প্রফিটেবিলিটি রেশিওর সাহায্যে। প্রফিটেবিলিটি রেশিও কোনগুলো? এগুলো হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। প্রথমেই আছে অ্যাসেট টার্নওভার রেশিও। অ্যাসেট টার্নওভার রেশিও কিভাবে ক্যালকুলেট করে? নেট সেলস ডিভাইডেড বাই এভারেজ টোটাল অ্যাসেটস। আপনারা সবাই এটা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড দিয়ে দেখেছেন? জি। আচ্ছা, অ্যানুয়াল রিপোর্টের ইনকাম স্টেটমেন্টে আপনারা নেট সেলস পেয়ে যাবেন, ঠিক আছে? কোন কম্পোনেন্টটা কোথায় পাবেন একটু লিখে রাখেন, তাহলে অ্যাসাইনমেন্ট করতে গেলে আর সমস্যা হবে না। নেট সেলসটা পাবেন ইনকাম স্টেটমেন্টের শেষের দিকে। ম্যাম অ্যাসেট টার্নওভার দেখা যাচ্ছে না ম্যাম, ওই যে আপনার ফুল স্ক্রিন দিলে ভালো হতো ম্যাম। স্ক্রিন দেয়াই তো। ঠিক আছে, জি ম্যাম। নেট সেলস আপনার ইনকাম স্টেটমেন্ট থেকেই পাবেন। আর এভারেজ টোটাল অ্যাসেট সেটা আপনারা পাবেন ব্যালেন্স শিটে গেলে। ব্যালেন্স শিটে গেলে কিভাবে পাবেন? টোটাল অ্যাসেট পাবেন। যদি আপনারা 2020 সালের অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করেন, তাহলে 2020 এবং 2019 দুইটার টোটাল অ্যাসেট পাবেন। এই দুটো টোটাল অ্যাসেটকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আপনারা এভারেজ টোটাল অ্যাসেটটা বের করতে পারবেন। পেরেছেন? এরপর হচ্ছে পে আউট রেশিও। পে আউট রেশিও কিভাবে আপনি ক্যালকুলেট করবেন? ক্যাশ ডিভিডেন্ডস ডিক্লেয়ার্ড অন কমন স্টক ডিভাইডেড বাই নেট ইনকাম। এটা হচ্ছে আপনি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড অন কমন স্টক, এটার একটা অ্যামাউন্ট থাকবে, সেটা আপনি ইনকাম স্টেটমেন্টে পেতে পারেন। ইনকাম স্টেটমেন্টেই থাকবে। যদি কোনো কারণে আপনি ইনকাম স্টেটমেন্টে খুঁজে না পান, নোটসে থাকবে, ঠিক আছে? কিন্তু ইনকাম স্টেটমেন্টে থাকবে। তারপর হচ্ছে প্রফিট মার্জিন, নেট ইনকাম, নেট সেলস দুইটাই ইনকাম স্টেটমেন্টে আপনি পাবেন। তারপর হচ্ছে রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট এবং অ্যাসেট টার্নওভার দুটাই সেম। দুটাকে দুই ভাবে টার্মিনোলজি দিয়ে এক্সপ্রেস করেছে। ম্যাম এই টার্ম গুলো দিয়ে কি বোঝাচ্ছে? নেট সেলস, এভারেজ টোটাল অ্যাসেটস। অ্যাসেট টার্নওভার রেট কত আপনার কোম্পানির, আপনি সেটা জানতে চাচ্ছেন। আপনি কিভাবে জানবেন? নেট সেলস কে ভাগ দিবেন এভারেজ টোটাল অ্যাসেটে। নেট সেলস মানে কি? আপনি কত টাকা সেল করেছেন সেটা। টোটাল অ্যাসেট হচ্ছে আপনার কাছে 2020 সালে কত অ্যাসেট আছে, সেটা হচ্ছে টোটাল অ্যাসেট। অ্যাসেটের ক্ষেত্রে কি ম্যাম ল্যান্ড বা এগুলা কি কাউন্ট করা হয়? অবশ্যই ল্যান্ড আপনার অ্যাসেট। আপনি ইনকাম স্টেটমেন্টে গেলে টোটাল অ্যাসেট বলে একটা টার্ম আছে,
সেই টোটাল অ্যাসেটের আন্ডারে যত টাকা ভ্যালু পুরোটাই হচ্ছে আপনার টোটাল অ্যাসেট। না ম্যাম, ওই ক্ষেত্রে ম্যাম সাপোজ হচ্ছে আমি ল্যান্ড সাপোজ আমার 5 বছর আগে কিনা, তখন এটা এরকম মূল্য ছিল, বাট এখন ওইটার ভ্যালু বেড়ে এরকম মানে অনেক ইনক্রিজ হয়ে গেছে। তো ওই ক্ষেত্রে ওইটাকে ইনক্রিজটাকে ধরে নেওয়া হয় নাকি যেই ওইটা প্রাইস? আপনি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনি তো হচ্ছে ভেরি বেসিক করছেন, সেটা হচ্ছে পড়া হয়। আপনি প্রত্যেক বছর বা প্রত্যেক 3 বছর 4 বছর পর পর প্রত্যেকটা অ্যাসেটের ভ্যালু রিনিউ করা হয়। কিভাবে রিনিউ করা হয়? অ্যাসেট ভ্যালুয়ার থাকে, তারা বলে দেয় যে হ্যাঁ এই অ্যাসেটের ভ্যালু বেড়ে গিয়েছে, এই অ্যাসেটের ভ্যালু কমে গিয়েছে, সেই হিসাবে ওই অ্যাসেটটাকে ভ্যালুয়েশন করা হয়। আচ্ছা, ইনফ্লেশনটা কি ম্যাম আপনাদের এগুলোতে কাউন্ট করা হয়? অবশ্যই ইনফ্লেশনের কারণেই তো আপনার অ্যাসেটের ভ্যালু বাড়ছে, এটা একটা রিজন। ডিমান্ডের কারণে অ্যাসেটের ভ্যালু বাড়ছে। Okay. আপনারা যদি কখনো অ্যাকাউন্টিং মেজর নিয়ে কোনো মাস্টার্স করেন বা এমএস করেন, তখন আপনারা হয়তো এগুলো জানতে পারবেন। ঠিক আছে, এটা অনেক ডিটেইল একটা ইস্যু যে আপনি অ্যাসেট কত ধরবেন, কোন এটা নিয়েই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আছে। আপনারা গ্যাপ করেছিলেন না, আইএস করেছিলেন, তো এরকম আইএস আছে। ঠিক আছে, টোটাল আপনার অ্যাসেটের ভ্যালু কিভাবে ধরবেন, প্রপার্টি প্ল্যান্ট মানে মেশিনের ভ্যালু কিভাবে ধরবেন, আপনার অন্যান্য অ্যাসেটের ভ্যালু কিভাবে ধরবেন, কিভাবে মানে বাই ল আছে, কাইন্ড অফ আমি বলবো ল দেয়া আছে যে আপনি কোন অ্যাসেটটাকে কিভাবে ভ্যালুয়েশন করবেন। তারপর হচ্ছে রিটার্ন অন কমন স্টক ইকুইটি। আপনি এটা পাবেন কিভাবে? নেট ইনকাম, এটা ইনকাম স্টেটমেন্টেই আছে। আর এভারেজ কমন স্টক হোল্ডার ইকুইটি, এটা আপনি পাবেন ব্যালেন্স শিট থেকে। ব্যালেন্স শিটে দেখবেন স্টক হোল্ডার ইকুইটির সাথে মধ্যে কমন স্টক হোল্ডার ইকুইটি দেয়া আছে। সেম 2020 সালের অ্যানুয়াল রিপোর্টে আপনি 2020 আর 2019 সালের পাবেন। সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই রিটার্ন অন কমন স্টক ইকুইটি পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে যেটা আছে আর্নিং পার শেয়ার, এটার এলিমেন্ট গুলো কালেক্ট করা একটু ঝামেলার, এটা স্কিপ করবেন। তারপর হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও কিভাবে পাবেন? মার্কেট প্রাইস পার শেয়ার অফ স্টক আর্নিং পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার এটা হচ্ছে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। দরকার নেই আপনার এই প্রাইস আর্নিং রেশিওটাকে আপনি অমিট করবেন। ঠিক আছে, আর আর্নিং পার শেয়ার আপনি ইনকাম স্টেটমেন্টেই পেয়ে যাবেন। তো আপনাকে যখন বলা হবে প্রফিটেবিলিটি রেশিও ক্যালকুলেট করার জন্য, তখন আপনি কি করবেন? অ্যাসেট টার্নওভার রেশিও এটা ক্যালকুলেট করবেন, পে আউট রেশিও, প্রফিট মার্জিন রেশিও, এই তিনটা ক্যালকুলেট করলেই হবে। আর আপনি যদি আরেকটু করতে চান তাহলে রিটার্ন অন কমন স্টক হোল্ডার ইকুইটি, এই চারটা করলেই হবে। ঠিক আছে, এখানে আরেকটা আমি স্কিপ করে গিয়েছিলাম, ভেরি সরি। অ্যাসেট অন রিটার্ন অন অ্যাসেট, নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ টোটাল অ্যাসেট। এখানে নেট ইনকামটা আপনি পাবেন ইনকাম স্টেটমেন্টে, এবং এভারেজ টোটাল অ্যাসেট এটা পাবেন আপনি ব্যালেন্স শিটে। ঠিক আছে, আমি এখান থেকে কিভাবে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে আমি তার ডেমো 2টা বা 3টা কোয়েশ্চেন আমি আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। ঠিক আছে, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশনের পরে আপনারা আগামীকাল আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন। ঠিক আছে,
ম্যাম সিটি 1 এর মার্ক কি দেওয়া হচ্ছে? না, সিটি 1 এর মার্কস দেওয়া হয়নি, সিটি 1 এর মার্কস আপনারা পাবেন। ওয়েট করুন। ম্যাম আগামীকাল যে অ্যাসাইনমেন্টে সাবমিট করবো সেটা মিডের আগের ম্যাথ গুলো না ম্যাম? জি আমি বললাম আগামীকাল যে অ্যাসাইনমেন্ট আপনি সাবমিট করবেন জি সেটা জি মিডের মিডের আগের ম্যাথ গুলো, মিডের আগের ট্রানজেকশন অ্যানালাইসিস এবং জার্নাল, এই দুটো চ্যাপ্টারে যে ম্যাথ গুলো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সেই ম্যাথ গুলো। এখান থেকে তাহলে আপনি কোন চারটা ক্যালকুলেট করছেন? অ্যাসেট টার্নওভার, পে আউট রেশিও, প্রফিট মার্জিন, রিটার্ন অন অ্যাসেট, এই চারটা। কেউ যদি আরো করতে চান তাহলে রিটার্ন অন কমন স্টক হোল্ডার ইকুইটি, এই পাঁচটাই ইনাফ। ঠিক আছে, পরের দুইটার আপনার যে ভ্যালু খুঁজে পেতে আপনাদের সমস্যা হবে, একটু বেশি প্রেশার হয়ে যাবে। এই জন্য পরের দুটো আপনার প্রয়োজনে যদি কখন শুধু ডিরেক্ট বলা হয় প্রফিটেবিলিটি রেশিও ক্যালকুলেট করতে। ঠিক আছে, যে হচ্ছে সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিও কি বলে? যে যে রেশিও মানে সলভেন্সি রেশিও গুলো অ্যানালাইসিস করে বোঝা যায় আপনি সলভেন্ট কি না। সলভেন্ট মিন্স আপনি আপনার যারা পাওনাদার আছে, যারা আপনার কাছ থেকে ক্যাশ টাকা পায়, তাদেরকে আপনি সময়মতো ক্যাশ টাকা দিতে পারবেন কিনা, আপনার যে ডেইলি অপারেটিং কস্ট আছে সেগুলো আপনি বিয়ার করতে পারবেন কিনা, এগুলোই হচ্ছে সলভেন্সি রেশিও দিয়ে বোঝা যায়। ঠিক আছে, টাইমস ইন্টারেস্ট আর্নড, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্সেস এন্ড ইন্টারেস্ট এক্সপেন্স। আপনারা ইনকাম স্টেটমেন্টে গেলেই আপনারা দেখতে পাবেন ইনকাম ইন্টারেস্ট এক্সপেন্স এর আগে যে ভ্যালুটা সেটা। একটু ওয়েট করেন, দেখি আমি এটা অ্যানুয়াল রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করতে করার চেষ্টা করছি। ম্যাম ট্যাক্সটা কি অ্যাসেটের উপর নির্ধারণ করা থাকে নাকি প্রফিটের উপর? সবকিছুর উপর ট্যাক্স হয়, অ্যাসেটের উপর একটা ডিফারেন্ট টাইপের ট্যাক্স দেওয়া হয়, প্রফিটের উপর ডিফারেন্ট টাইপের ট্যাক্স দেওয়া হয়। তাহলে আমি ইন কেস যদি হচ্ছে প্রথম লাইক যেটা হয় মোস্ট অফ দ্য কেসেসে ফার্স্ট 3-4 ইয়ার্স আমি কোনো প্রফিটই মেক করতেছি না, জাস্ট রান হচ্ছে, তো ওই ক্ষেত্রে তো ট্যাক্সটা আমার জন্য পুরাই লস একটা হবে। এটা ডিপেন্ড করে আপনি কি টাইপের কোম্পানি অপারেট করছেন। ইউজুয়ালি প্রথম কিছু বছর ট্যাক্স এক্সেম্পট থাকে। ঠিক আছে, আপনার যদি মিনিমাম একটা লেভেল না হয়, আপনি প্রফিট, সাপোজ আপনার স্ল্যাব দেওয়া আছে, যদি আপনি প্রত্যেক বছর 5 লাখ টাকা করে প্রফিট মেক করেন, দেন আপনি ট্যাক্স দিবেন। সো আপনার প্রথম কয়েক বছর আপনি হয়তো 5 লাখ টাকা প্রফিট মেক করতে পারছেন না, সো আপনি ট্যাক্স দিবেন না। দ্যাটস ইট। জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম এই টার্মটা বুঝিনি ম্যাম, এবার একটু এক্সপ্লেইন করবেন কি? কোন টার্মটা? ইন্টারেস্ট এক্সপেন্স, এই এইটা আসলে কি রেফার করছে? ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স মানে হচ্ছে যে আপনি
প্রত্যেক মাসে সাপোজ আপনি 50 লাখ টাকা লোন নিয়ে এসেছেন, এই লোনের একটা এক্সপেন্স আছে না, প্রত্যেক মাসে বা প্রত্যেক বছর আপনাকে দিতে হচ্ছে, সেটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স। ওকে ম্যাম। যে দেখেন এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, ঠিক আছে। এখানে দেখেন আপনারা যা বলেছে যে ইন্টারেস্ট এক্সপেন্স কে, আপনারা সবাই এটা স্লাইডটাই দেখেন, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্সেস এন্ড ইন্টারেস্ট এক্সপেন্স মানে হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ইন্টারেস্ট এক্সপেন্সের আগে, মানে এগুলো বাদ দেওয়ার আগে আপনার ইনকাম কত হয়েছিল সেটাকে ডিভাইড করতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে, তাহলে আপনার ইনকাম বিফোর ইন্টারেস্ট এন্ড এক্সপেন্স এখানে কোথায় খুঁজে বের করতে হবে আপনাকে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন প্রফিট বিফোর ট্যাক্স, জি ম্যাম। এটাই হচ্ছে আপনার সেই অ্যামাউন্টটা যেটা আপনি জানতে চাচ্ছেন, যে ইনকাম বিফোর ট্যাক্স এন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, ঠিক আছে। এখানে ইনকাম বিফোর ট্যাক্স দেয়া আছে, এদের কোনো ইন্টারেস্ট এক্সপেন্স বিয়োগ করেন, ঠিক আছে। এটাকে আপনি ভাগ করবেন কি দিয়ে, ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স। যেহেতু ইনকাম ইন্টারেস্ট এক্সপেন্স আপনার নাই, ঠিক আছে, তার মানে শুধুমাত্রই আপনার ট্যাক্স এক্সপেন্সটাই এখানকার এক্সপেন্স, আপনি ট্যাক্স এক্সপেন্স কে ইন্টারেস্ট এক্সপেন্সের জায়গায় বসিয়ে ভাগ দিবেন। আর যদি কোথাও ইন্টারেস্ট এক্সপেন্স থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারেস্টটা ইউজ করবেন। কি বুঝতে পেরেছেন আপনারা? ম্যাম এই কথাটা আবার একটু বলবেন? এখানে দেখেন আপনার কোনো ইন্টারেস্ট এক্সপেন্স দেয়া নেই ইনকাম স্টেটমেন্টে, ঠিক আছে। তো আপনি ইন্টারেস্ট এক্সপেন্স কোথায় পাবেন? ইন্টারেস্ট এক্সপেন্স যেহেতু নেই সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স এক্সপেন্সটাকে ইন্টারেস্ট এক্সপেন্সের জায়গায় বসাবেন। ম্যাম কারেন্ট ট্যাক্স আর হচ্ছে ডিফার্ড ট্যাক্স এই দুটো দিয়ে কি বোঝাচ্ছেন? এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। কারেন্ট ট্যাক্স মানে হচ্ছে আপনার এই বছর কত টাকা ট্যাক্স হয়েছে সেটা, ডিফার ট্যাক্স মানে হচ্ছে কত বছরের কতটুকু আপনি এখনো টাকা দেননি, দিবেন, বাকি আছে ট্যাক্স। এটা হচ্ছে ভেরি সিম্পল, মানে ম্যাম কোম্পানি কি এই ডাটাগুলা ওপেন রাখে মানে? হ্যাঁ, এটা এই ডেটাগুলো সবার জন্যই available, সবাই দেখতে পাবে, কেউ চাইলে দেখতে পাবে। দেন হচ্ছে ডেট টু অ্যাসেট রেশিও, টোটাল লায়াবিলিটিস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, ঠিক আছে। এটা তো আপনি যদি ব্যালেন্স শিটে পাবেন। এখানে সবগুলো রেশিও অ্যানালাইসিসের সামারি দেয়া আছে।
একটা রেশিও, তার মধ্যে কোনটা কোনটা আপনি ইউজ করে হচ্ছে অ্যানালাইসিস করবেন বা অ্যাসাইনমেন্টটা করে সেটা বলে দিলাম। আপনি রেশিও অ্যানালাইসিসে কারো কোনো কোয়েরিজ আছে? যদি কোয়েরিজ না থাকে তাহলে আগামীকাল আপনারা আগের অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন, আর নেক্সট মঙ্গলবার আপনারা হচ্ছে নতুন অ্যাসাইনমেন্টটা দিবেন, ঠিক আছে? ম্যাম রেশিও অ্যানালাইসিসের উপর কিছু প্রশ্ন দিতে চাই। জি, আবার আপনি কি বুঝতে পেরেছেন কি বললাম? আগামীকাল মঙ্গলবার একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, নেক্সট মঙ্গলবার রেশিও অ্যানালাইসিসের যে অ্যাসাইনমেন্টের কথা বললাম সেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করুন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আপনাদের একটা প্রেজেন্টেশন হবে, আপনাদের মনে হয় এক ক্লাসে প্রেজেন্টেশন শেষ হবে কি? প্রেজেন্টেশনটা আপনারা, এখন তো 1 ঘন্টার ক্লাস, এখন তো শেষ করা মুশকিল। কবে দিতে চাচ্ছেন একটা প্রেজেন্টেশন? ম্যাম প্রেজেন্টেশনের টপিক কি ফ্রি টপিক, মানে আমরা চুজ করব? ফ্রি টপিক না, আমি হচ্ছে বিভিন্ন রকমের কস্ট পড়াবো, সেগুলোই আপনারা সেখান থেকে যে কোনো একটা কস্ট নিয়ে ডিসকাস করবেন, 2 মিনিট সময়। মিডের আগের নাকি মিডের পরের গুলো থাকতে হবে? আমি আপনাদেরকে কিছু কস্ট ক্লাসিফিকেশন পড়াবো, পড়িয়েছি আপনাদেরকে কিছু কস্ট ক্লাসিফিকেশন, সেটা ডিটেইল পড়াবো। সেখানে থেকে আপনারা যে কোনো একটা টপিক নিয়ে, যে কোনো একটা কস্ট ক্লাসিফিকেশনের, যে কোনো একটা ক্লাসিফিকেশনের টাইপ নিয়ে আপনারা ডিসকাস করবেন, এই 2 মিনিট সময়। আচ্ছা, বুধবার, এই বুধবার কি দিতে পারবেন? না, এই বুধবার হবে না, এটা হবে হচ্ছে নেক্সট বুধবার, ঠিক আছে? নেক্সট বুধবার কত তারিখ? আচ্ছা, আমি ক্লাসরুমে যখন অ্যানাউন্সমেন্ট লিখে দিব তখন ডেট সহ লিখে দিব নেক্সট বুধবার, কোনো সমস্যা হবে না নেক্সট বুধবার। ওকে ম্যাম। একটা ক্লাসে হয়ে যাবে, কারণ নেক্সট ক্লাসে আমি সে কস্ট ক্লাসিফিকেশনটা পড়াবো, সেটা আমার তারপরের ক্লাসেও কভার করতে হবে, 2টা ক্লাস লাগবে। তারপরে বুধবারে আপনার হচ্ছে যে কেউ একটা টপিক নিয়ে, ছোট একটা টপিক নিয়ে আপনার 2 মিনিটের একটা প্রেজেন্টেশন, ঠিক আছে?
দেখেন এই স্লাইডে কি লেখা আছে একটু পড়েন। Explain the basic concepts of accounting and information system. যে প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়াল হবে। ম্যাম এটা কি প্রেজেন্টেশনের একটা টার্ম নাকি এটার উপর দেয়া যাবে প্রেজেন্টেশন, তাই তো? এটা না, এটা প্রেজেন্টেশনের টপিক না, প্রেজেন্টেশনের টপিক আমি নেক্সট ক্লাসে পড়াবো। ও আচ্ছা আচ্ছা, ওকে। ম্যাম দুজন করে দেন তাহলে টাইম কনজিউমিং হবে। দুজন করে আপনারা কিভাবে দিবেন? দুজন করে আপনাকে সেই দুজনকে বলতে দিতে হবে, তাই না? হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, তাহলে দুজনকে 2 মিনিট 4 মিনিট বলতে হবে। এখনো সবাই 2 মিনিট করে সুযোগ পাবে। আমি স্টপ ওয়াচ ধরবো, আপনারা স্টার্ট করবেন, আমি 2 মিনিট পরে আমি স্টপ করবো। স্লাইডে কি বলছে? বলছে যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম একটা প্রসেস যেটা হচ্ছে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশনের যে ডেটা গুলো আছে সেগুলোকে কালেক্ট করে, প্রসেস করে এবং সেগুলোকে কমিউনিকেট করে অ্যাজ আ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ঠিক আছে, যারা ডিসিশন নেয় তাদের সাথে এই ইনফরমেশন গুলোকে কমিউনিকেট। তো এই যে কালেক্ট করা, তারপর হচ্ছে প্রসেস করা, কমিউনিকেট করা, এর জন্য কিছু স্টেপ আছে। সেগুলো কি, যে কি কি প্রয়োজন হয়। অ্যাকাউন্টিং এ যতগুলো সাইকেল আছে, সাইকেলে যতগুলো কম্পোনেন্ট আছে, সেই সবগুলো কম্পোনেন্টকে ইউজ করতে হয়। তারপরে হচ্ছে এভিডেন্স, আপনার যে ট্রানজাকশন হলো তার এভিডেন্স, সেগুলোকে প্রোভাইড করতে হয়, সেগুলোকে স্টোর করতে হয়। এভিডেন্স বলতে সাপোজ আপনি বলছেন আপনি 10,000 টাকার ইনভেন্টরি পারচেজ করেছেন, তো এটার এভিডেন্স আপনার কাছে নিশ্চয়ই কোনো একটা ভাউচার আছে, সেটাই হচ্ছে এভিডেন্স। এটাকে প্রোভাইড করতে হয় ডিসিশন মেকার তাদের। এবং কম্পিউটারাইজড অথবা ম্যানুয়াল অ্যাকাউন্টিং সিস্টেম বলছে। ম্যানুয়াল অ্যাকাউন্টিং সিস্টেম মানে হচ্ছে আগে যেটা ইউজ করা হতো, হাতে বসে বসে জার্নাল করা হতো, জার্নাল থেকে সেটাকে আবার হাতে হাতে রেকর্ড করা হতো। আর কম্পিউটারাইজড হচ্ছে এখন যেরকম সফটওয়্যার দিয়েই হয়ে যাচ্ছে, ট্রানজাকশনটা ইনপুট দিচ্ছে, অটোমেটিক জার্নাল লেজার হয়ে যাচ্ছে, ব্যালেন্স শিট পর্যন্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম। ঠিক আছে, তো অ্যাকাউন্টিং এর সবগুলো স্টেপকে ফলো করে যাবতীয় প্রুফ
বা ডকুমেন্ট প্রোভাইড করে ম্যানুয়াল অথবা কম্পিউটারাইজ সিস্টেমে ইনফরমেশন গুলোকে প্রসেস করা, কালেক্ট করা এবং ডিসিশন মেকার যারা আছে তাদেরকে প্রোভাইড করাই হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের কাজ। ঠিক আছে? আরেকবার দেখেন। আপনাদের কারো কোনো কোয়েরিজ আছে স্লাইড নিয়ে? এই স্লাইডটা দেখেন, অনেকগুলো ছবি দেওয়া, অনেক কিছু বিষয় নিয়ে ছোট ছোট করে ডিসকাস করা।
স্লাইডটা কি সবাই দেখেছেন? জি ম্যাম। বলেন কস্ট ইফেক্টিভনেস বলতে কি বুঝতে পারছেন? কিন্তু কস্ট থেকে যেন বেনিফিট বেশি থাকে ওভার। কস্ট ইফেক্টিভনেস মানে হচ্ছে আপনি যেটাই করেন না কেন আপনার যেন কস্ট বেশি না হয়ে যায় বেনিফিটের তুলনায়, তাহলে তো আপনার লস হয়ে গেল। ঠিক আছে, কোন একটা প্রজেক্ট করে বা কোন একটা অ্যাক্টিভিটি। দেন আপনি পরে আছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটিতে কি বলছে? The system should be sufficiently flexible to meet the resulting changes in the demands made upon it. মানে হচ্ছে যে আপনি কোনো ডিসিশন নিচ্ছেন কিংবা আপনি কোনো একটা প্রজেক্ট প্ল্যান করছেন, সেটা পর্যাপ্ত পরিমাণে সাফিসিয়েন্টলি ফ্লেক্সিবল বলছে, মানে পর্যাপ্ত পরিমাণে ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল হবে কিন্তু এমন ফ্লেক্সিবল যেন না হয় যে আপনার প্রজেক্টের যে ডিজাইন সেটা একদমই 100% চেঞ্জ হয়ে গেল। আবার এমন যেন না হয় যে যেখানে আছে ওয়ার্ড টু ওয়ার্ড হতে হবে, 19-20 করার কোনো সুযোগ নেই। এতটা রিজিডও হতে পারবে না, আবার বেশি ফ্লেক্সিবল হতে পারবে না। একটা মিনিমাম স্টেজের লেভেলে ফ্লেক্সিবল হতে হবে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে সাফিসিয়েন্টলি ফ্লেক্সিবল। কেন? আপনি যে একটা রেজাল্ট তৈরি করতে চাচ্ছেন বা আপনি যে ডিসিশন নিতে চাচ্ছেন সেটা যেন ঠিকঠাক মতন হয়, তার জন্য এই বিষয়টাকে কনসিডার করতে হবে যে সাফিসিয়েন্টলি যেন ফ্লেক্সিবল হয়। এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো প্রয়োজনে আপনাদের খুব বেশি আসলে যেটা কস্ট কনসেপ্ট কি এটা এক্সপ্লেইন করতে বলতে পারে, এক লাইনে লিখবেন ফ্লেক্সিবিলিটি কি, এক লাইনে লিখবেন, দ্যাটস ইট। এখানে দেখেন ফ্লেক্সিবিলিটির পাশে আপনার একটা মানুষের বেন্ড হয়ে যাওয়ার ছবি দেখাচ্ছে। এই লোকটার বডি হচ্ছে খুবই ফ্লেক্সিবল এবং বডির এক একটা জায়গাকে এক এক ভাবে অর্গানাইজেশন এক একটা সেকশনকে কনসিডার করেছে। প্রথমে দেখেন গভর্নমেন্ট রেগুলেশন এন্ড ডিরেগুলেশন। গভর্নমেন্টের রেগুলেশনটা কি হবে সেটাও কিছুটা চেঞ্জ হতে পারে বা হবে সময়ের সাথে সাথে। অর্গানাইজেশন বাড়বে মানে গ্রো করে যাবে, সেটা সময় যাবে, অর্গানাইজেশন গ্রো করবে। সো ডিসিশন মেকিংটাও আপনার চেঞ্জ হবে, কারণ অর্গানাইজেশনে যখন 50 জন এমপ্লয় তখন আপনার ডিসিশন মেকিংটা হবে একরকম, যখন আপনার 500 এমপ্লয় তখন হবে অন্যরকম, যখন 50,000 এমপ্লয় তখন ডিসিশন মেকিং এমপ্লয়ি কন্ট্রোল করার পলিসি হবে ডিফারেন্ট। আচ্ছা, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম একটা টার্ম আছে, এটা আসতে পারে আপনাদের শর্ট নোট হিসেবে। কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম আমি আপনাদেরকে বলেছি যে আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে অটোমেটিক্যালি যে আমাদের রিপোর্ট গুলো জেনারেট হয়। ঠিক আছে, একটা সফটওয়্যার প্রোগ্রাম functions include sale, purchase আর রিসিভেবল, মানে সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে এই টার্মগুলো এবং এই ফাংশনগুলো কিভাবে অপারেট হবে, কিভাবে ওয়ার্ক করবে সেটাকে হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দেয়া হয়। দেন হচ্ছে জেনারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এগুলো যখন সফটওয়্যারে দিয়ে দেওয়া হবে সফটওয়্যার তখন কি করবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে। অ্যাডভান্টেজ কি? এন্টার ডাটা অনলি অনস, মানে আপনি একবার ডেটা দিলে সেটা এনাফ। আপনার জার্নালের জন্য আপনি ডেটা ইনপুট দিলেন, সেখান থেকে আপনার লেজার হয়ে যাবে অটোমেটিক। মেনি হিউম্যান এরর্স আর এলিমিনেটেড। আমরা মানুষ যখন কাজ করি তখন অনেক বেশি ভুল হয়, কম্পিউটারের ভুল হয়। কম্পিউটারের ভুল হয় তখনই যখন আমি মানুষ কম্পিউটারকে ভুল ইনপুট দিচ্ছি, আদারওয়াইজ কম্পিউটার ভুল করে না। ঠিক আছে, মোর টাইমলি ইনফরমেশন। আপনার যেহেতু দ্রুত কাজ হয়ে যাচ্ছে, আপনি কম ভুল হচ্ছে, মানে এক কাজ আপনার দুবার করতে হচ্ছে না, তাহলে কি হচ্ছে আপনি অনেক ফাস্ট, বা আপনি যখন আপনার ডেটাটা প্রয়োজন, রিপোর্টটা প্রয়োজন, তখন সেটা আপনি অ্যাকোয়ার করতে পারছেন। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। ম্যাম ভয়েসটা ক্লিয়ার না, মানে খুবই মানে স্মুথ না আর কি একদমই, সেটা হচ্ছে মানে কেটে আজকে কেটে যাচ্ছে। আজকে ওয়েদারটা গ্লুমি, দ্যাটস ওয়াই ইন্টারনেট খুব বাউন্স করছে। ঠিক আছে, আমার এখানে ইন্টারনেট লেভেল খুব বাউন্স করছে, আমি দেখতে পাচ্ছি। বেস্ট ট্রাই করছি আপনাদেরকে যেন হচ্ছে সবচেয়ে ভালো এবং খুব জোরেও কথা বলার চেষ্টা করছি, সবকিছু মিলায়। আজকে যেহেতু ওয়েদার ভালো না, ইন্টারনেট
এমনিতেই ভালো থাকে না, তো আজকে আরো ভালো। আপনারা কি এই স্লাইডটা বুঝতে পেরেছেন? একবার রিডিং করেন। কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমের আরেকটা ছোট্ট স্লাইড আছে, চুজিং আ সফটওয়্যার প্যাকেজ। এগুলো আসলে ভাবে আপনার কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কে কোন সফটওয়্যার ইউজ করবে, সেই সফটওয়্যারটা কিভাবে কাস্টমাইজ করবে। ঠিক আছে, এন্ট্রি লেভেল সফটওয়্যার, বিভিন্ন রকমের সফটওয়্যার নাম দেওয়া আছে এখানে। ডেটা অ্যাক্সেস করার জন্য এক ধরনের সফটওয়্যার, রিপোর্ট প্রিপেয়ারের জন্য অন্য ধরনের সফটওয়্যার, অডিট করার জন্য অডিট ট্রেইল আছে, ইন্টারনাল কন্ট্রোল কিভাবে মেইনটেইন করবেন তার জন্য কিছু সফটওয়্যার আছে, এরকম আর কি। দেন এই যে সফটওয়্যার গুলো আছে এগুলোকে আসলে বলা হয় এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম। সফটওয়্যার গুলো ইউজ করে আপনি আপনার অর্গানাইজেশন রিসোর্সকে কিভাবে ইউজ করবেন সেগুলোই হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমের মাধ্যমে আপনি জানতে পারবেন। ঠিক আছে, আপনার যদি পরীক্ষায় বলে যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমের শর্ট নোট লিখতে দেওয়া হয়, আপনারা শুধু এই স্লাইডটা ইউজ করলেই হবে। এই স্লাইডটা এই জন্য দেওয়া যে আপনারা যেন জানতে পারেন যে যে সফটওয়্যার গুলো ইউজ করা হয় বিভিন্ন কোম্পানিতে এগুলো কাস্টমাইজড হয়। ঠিক আছে, এবং বিভিন্ন লেভেলের জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার ইউজ করা হয়। দ্যাটস ইট। দেখেন আজকের ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, বুধবারে আমাদের মানে সকালবেলা সেশনটার পরে 9টা থেকে 10টায় সেশনটার পরে কি আপনাদের কারোর সাথে আর কোনো ক্লাস আছে কারোর কোথাও? ম্যাম ওই দিন 1টা পর্যন্ত আমাদের রেগুলার, সরি ম্যাম 3টা পর্যন্ত রেগুলার ক্লাস থাকে। অনলাইনে? জি ম্যাম। আচ্ছা, মানে 10টা থেকে আবার 10টা থেকে 11টা পর্যন্ত না আবার ম্যাম, ক্লাস 10টা আছে? থেকে 11টা পর্যন্ত ক্লাস নাই ম্যাম। আচ্ছা, 9টা থেকে 10টা ক্লাস, 10টা থেকে 11টা আপনাদের ফাঁকা, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তাই নাকি? আর কারো ক্লাস আছে কি? হ্যালো, অন্য সেকশনের? ম্যাম আমাদের ক্লাস আছে ম্যাম। জি ম্যাম, ক্লাস আছে। আপনারা কোন ব্যাচ? ম্যাম 191। যাদের ক্লাস আছে তারা কি 191 ব্যাচে? ম্যাম 192 ব্যাচের শিডিউল ওই টাইমে নাই। আপনার 192 ব্যাচে তো খুব বেশি নাই এই ব্যাচ। ম্যাম আমাদের 192 ব্যাচেরই এটা সেকশন। ও সরি, আমি ভুল বলে ফেলছি, 191 ব্যাচে তো আপনারা খুব বেশি নাই, উল্টা বলছি। সমস্যা নাই, তাহলে 191 ব্যাচের যাদের ক্লাস আছে তারা আগে হচ্ছে প্রেজেন্টেশন দিয়ে ফেলবেন যেদিন প্রেজেন্টেশন হবে। আর যাদের ক্লাস নেই 192 ব্যাচের তারা হচ্ছে পরে প্রেজেন্টেশন স্টার্ট করবে, যেন হচ্ছে প্রেজেন্টেশনটা নিশ্চয়ই 1 ঘন্টায় শেষ হবে না, তো একটু লেন্দি হবে, পরের স্লটটায় যেন হচ্ছে আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন। ঠিক আছে, যেভাবে প্রিপারেশন নেবেন 191 ব্যাচের আগে হচ্ছে প্রেজেন্টেশন হচ্ছে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে হচ্ছে কস্ট শীট এবং কস্ট ক্লাসিফিকেশন নামে দুইটা ওয়ার্ড পিডিএফ ফাইল আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম, সেখান থেকে কস্ট শীট কস্ট ক্লাসিফিকেশনের যেটা সেটা হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে,
ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনাদের কারো কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন। মানে আজকে লেকচার এই পর্যন্ত, এখন কারো কোনো কোয়েরিজ থাকলে আপনারা সেটা বলতে পারেন। ম্যাম প্রেজেন্টেশনের টপিক সম্পর্কে যদি একটু বলতেন। প্রেজেন্টেশনের টপিক যা থাকবে সেগুলো নেক্সট ক্লাসে এবং তারপরে ক্লাসে পড়ানো হবে, ঠিক আছে? তখনই জানতে পারবেন। আচ্ছা।